স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঈদের লম্বা ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির শুরুতেই চাহিদা মাফিক টাকা না পেয়ে হতাশ অনেকে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকির ব্যবস্থা জোরদার করা উচিত। 25 মে থেকে ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে নগদ টাকা সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সব বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের ডিজিটাল লেনদেন ও এটিএম সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কড়া নির্দেশনা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোয় টাকার সংকট দেখা গেছে। কোনো কোনো বুথ সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও কোথাও বেঁধে দেওয়া হয়েছে টাকা তোলার সীমা। ওগুলাতে বিকাশ, নগদে লেনদেন এখন করা যাচ্ছে না, বড় ধরনের লেনদেন। তা আমরা ব্যাংকের বুথগুলো থাকাতে আমাদের সুবিধা হয়েছে। ঢাকা যে বাণিজ্যিক এরিয়ার আশেপাশে যে বুথগুলো আছে সেগুলা উঠানের চেয়ে টাকা জমা বেশি পড়তেছে। তো জমা বেশি পড়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে টাকা নিচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই জন্য এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার লাগতেছে, এই জন্য হয়রানিটা একটু বেশি হচ্ছে আর কি। বিশ্লেষকরা বলছেন, টানা বন্ধে যাতে গ্রাহকের কোনোভাবেই টাকার সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জরুরি। 7 দিনের একটা ছুটি, তো এই সময়টাতে মানুষের নগদ অর্থ লাগবে, তো সেটার জন্য ব্যাংককে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে এই সময়ে নগদ অর্থ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের কারণে কোরবানির ঈদের আগে নগদ টাকার চাহিদা থাকে বেশি। ফলে এ সময় এটিএম এর ভোগান্তিতে গ্রাহকদের উৎকণ্ঠা বেড়েছে। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকেই নির্দেশনা থাকবে ব্যাংকগুলোর জন্য, তারপর যে সকল ব্যাংকের এটিএম বুথ আছে তাদের জন্য এবং এমএফএসগুলোর জন্য, পজ মেশিন যাদের ব্যবহার করে তাদের সবার জন্য। যেমন বলা হচ্ছে যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো এটিএম বুথে যে যান্ত্রিক ত্রুটি, এটিএম মেশিনটা ভালো না। আমরা এই কথা শুনতে চাই না। মেশিনগুলি সচল থাকতে হবে, মেশিনগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। এদিকে টানা ছুটিতে ব্যাংকগুলোর সব এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষা মানেই চাকরি, সমাজের এমন ধারণা ভেঙে দিয়ে নিজের পছন্দের বাবুর্চির পেশা বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নরসিংদীর যুবক মোহাম্মদ সোহাগ। বিয়ে, গায়ে হলুদ, বনভোজন সহ নানা সামাজিক অনুষ্ঠানে সুস্বাদু খাবার রান্না করছেন সাবেকি ঢাবি শিক্ষার্থী। বাবুর্চি পেশা ধরে রাখতে কোনো সংকোচ নেই তার। কয়েকশো মানুষের জন্য রান্না হচ্ছে বিশাল হাঁড়িতে। এই রান্নার বাবুর্চি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এক যুবক। বলছি নরসিংদী শিবপুরের মোহাম্মদ সোহাগের গল্প। 2014 সালে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় এক অনুষ্ঠানে 20-25 জনের খাবার একাই রান্না করে সোহাগ। এরপর তার সুস্বাদু রান্নার প্রশংসা ছড়িয়ে পড়লে এলাকার বিয়ে, বৌভাত সহ বড় বড় অনুষ্ঠানে ডাক পড়ে সোহাগের। বিরিয়ানি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, মাছ, ডাল সহ প্রায় 10 ধরনের রান্না জানা আছে তার। আসলে আমার বাবা প্রায় 20-25 বছর যাবত রান্নাবান্না করেন। তো সেই সুবাদে আমি যখন স্কুল লেভেলে পড়াশোনা করি, তখন থেকে আমি আমার বাবার সাথে ওনার সাথে রান্না করতে যাই বা ওনার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করি। তো সেখান থেকে ধীরে ধীরে যখন বাবা রান্না করে, সবাই বাবার প্রশংসা করে, সেই জায়গা থেকে আমারও এটা ইচ্ছা হলো যে আমিও রান্না করি বা করব। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিকের পর নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান সোহাগ জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ক্যাম্পাসেও খণ্ডকালীন বাবুর্চির কাজ করতেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, যেহেতু পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ, তো সেই জায়গা থেকে সবার একটা প্রত্যাশা থাকে যে আমি একটা ভালো জায়গায় চাকরি বাকরি করব। তো সেটা অবশ্য সামনে রেখেই আমি এই পেশাটাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তবে আমার এটা নিয়ে পরিকল্পনা আছে, ভবিষ্যতে বড় রেস্টুরেন্ট বা কোনো কিছু করার পরিকল্পনা অবশ্যই আছে। সোহাগের বাবা পেশাদার বাবুর্চি, দীর্ঘ 25 বছর ধরে বাবুর্চির কাজ করছেন। তিনি জানান, ছোটবেলা থেকে বাবার হাতেই রান্না শেখা সোহাগের। তার মনের আশা কি আমি জানি না, হ্যাঁ ইচ্ছা চাকরি করব। তো এটা যখন চাকরি হয় নাই,
এখন বর্তমানে এটা করতেছে আর কি। তো আমার ইচ্ছা তার ভবিষ্যতে ভালো হোক, উজ্জ্বল হোক। ডিগ্রি নয়, নিজের দক্ষতা আর ভালোবাসার পেশা বেছে নিয়ে সফলতার স্বপ্ন বুনছেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL দখলে নেয় এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনব কায়দায় অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়, যা ব্যাংক খাতের ইতিহাসে নজিরবিহীন। দীপ্ত টিভিকে এমনটাই জানালেন ভুক্তভোগীরা। দেশে নানা ধরনের দখলবাজির কথা প্রায়ই শোনা যায়, কিন্তু ব্যাংক দখল, হ্যাঁ, আজ থেকে 8 বছর আগে দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। অভিনব কায়দায় নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রতিষ্ঠানটি। 2017 সালের 30 অক্টোবর SIBL এর তৎকালীন স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির সহ 8 জন কর্মকর্তা ও পরিচালককে রাজধানীর বারিধারা, উত্তরা, মিরপুর, গুলশান, জিগাতলা, মগবাজার, বনানী ও তেজকুনিপাড়া থেকে তুলে নেওয়া হয়। তাদের কেউ সকালে হাঁটতে বের হয়েছিলেন, কেউ বাসায় কোরআন তেলাওয়াত করছিলেন, কেউ গোসল করছিলেন, আবার কেউ সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। SIBL এর স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান ও বোর্ড সচিব হুমায়ুন কবির ছাড়া বাকি 6 জন হলেন ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, পরিচালক হাকিম ইউসুফ হারুন ভুইয়া, স্বতন্ত্র পরিচালক মইনুল হাসান ও স্বতন্ত্র পরিচালক AFM আসাদুজ্জামান এবং পরিচালক আবুল বাশার ভুইয়া। চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হককে তুলে নেওয়া না হলেও সরকারের একটি সংস্থা ডেকে নেয়। সিনেমার মতো এমন ঘটনার বিষয়ে প্রথমবারের মতো দীপ্ত টিভির সঙ্গে কথা বলেছেন SIBL এর তৎকালীন চেয়ারম্যান। জানান কিভাবে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটি দখলে নেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বলছে আপনাকে ডিজিএফ অফিসে যেতে হবে, কচুগাতে সেটা সব রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার 4 তলা নিয়ে গেল। হ্যাঁ, একজনের স্কট করি অপেক্ষা করতে 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 আমাকে তখন একজন ব্রিগেডিয়ার মুখের মধ্যে মাস্ক লাগাইয়া বলে যে স্যার আমি আমার নাম বলবো না, হ্যাঁ আমি একটা দরকারি কাজে আপনার কাছে আসছি। আমি বলছি কী সেটা? তারপরে উনি কাগজটা দেখালো, দেখা যাচ্ছে আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি ব্যাংক থেকে ইস্তফা দিচ্ছি। এমনি পিস্তল একটা ধরে বলে যে সাইন করেন আপনি। আর আমি তো জানি ডিজিএফআই কী করতে পারে না পারে, কত লোকেরা গায়েব করে দিছে। আমি যে গায়েব হই নাই সেটাও আমার আল্লাহর কাছে আমি শকর। SIBL এর চেয়ারম্যান সহ শীর্ষ 9 কর্তা ব্যক্তি ঘটনার দিন দুপুরে মতিঝিলের সিটি সেন্টারে বোর্ড সভা করার কথা ছিল, কিন্তু তাদের সবাইকে আটকে রাখা হয়। দিনের তখন 11টা কি 11:30 বাজে তখন শুনতে পাই যে SIBL এর বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন 8 থেকে 9 জন, ওদেরকে সবাইকে ডিজিএফআই ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন। এরপরে নিয়ে গেল ডিজিএফআই অফিসে। বাকিদেরকে ওয়েস্টার্নে নিয়ে গিয়ে তখন একটা 30 মিনিটের 20 থেকে 30 মিনিটের সময় নিয়ে মানে এসালাম যে বোর্ডটাকে আবার ওনার মতো করে রিফর্ম করে। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী ওই ঘটনার কয়েক মাস পর থেকে নতুন বোর্ড এস আলম ও তাদের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ইউনিভার্সিটির 4 জনকে দিয়া দে ক্যান মেক এ গুড স্টুডেন্ট, দে ক্যানট রান দ্য ব্যাংক। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত SIBL 37,841 কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে 7,600 কোটি টাকা গেছে এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 23,575 কোটি টাকায়, যা ছিল ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের শতকরা 62.3 ভাগ। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দিয়ে লুটপাট হয়েছে। এবং এই লুটপাটের যে অর্থ সেটা কিন্তু তাদের নিজস্ব যে কারখানা, তাদের ব্যবসা, সেগুলোতে নিয়ে গেছে তারা এবং সেখানে খাটিয়েছে। এবং একই সঙ্গে শোনা যায় যে এটার অর্থ কিন্তু বিদেশে পাচার হয়েছে। এই যে দৃষ্টান্ত যেটা হয়ে গেল, তো সেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না এবং একই সঙ্গে শাস্তি চাই। মানে শাস্তি হলে যেটা হয় সেটা হলো যে ভবিষ্যতে আর ঘটনাটা ঘটবে না। ঋণ বিতরণের এমন বেপরোয়া প্রবণতা SIBLকে সংকটে ফেলে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটির নাম উঠে দুর্বল ব্যাংকের তালিকায়। 2025 সালে SIBL, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে সরকার একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে এক্সিম ছাড়া বাকি 4টি এস আলম গ্রুপের মালিকানায় ছিল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকে।
এই বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে? আমাদের জানাবেন। আসিফ, কাল ঈদ, আজকেই মূলত রাজধানীবাসী সব শেষ, ঢাকা ছাড়বে। তো সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তায় যে একটু যানজটের সংকট হয়েছে, এর ফলে অনেকেই সময় মতো পৌঁছতে পারেনি। এর ফলে আমরা জানতে পেরেছি অনেকদের সাথে কথা বলে যে কেউ ট্রেন মিস করেছেন। যারা মিস করেছেন, ট্রেনে উঠতে পারেন নাই সকালবেলার ট্রেনে, বিশেষ করে সকাল 6টা বা 7টা ট্রেনে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পাটি বিছিয়ে শুয়ে আছেন, অপেক্ষা করছেন যদি পরবর্তী আরেকটা ট্রেনের টিকিট পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি বলছেন যে ট্রেনের কোনো ধরনের বড় রকমের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা। আসলে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় না ঘটলেও আজকে 15টি ট্রেনের মধ্যে অন্তত 5টির নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস প্রায় 30 মিনিট দেরিতে ছেড়ে যায়। আরও জানতে পারি যে নীলসাগর এক্সপ্রেস ছাড়ে নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পরে। এছাড়া রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার এবং একতা এক্সপ্রেসও বিলম্বিত হচ্ছে। এবং আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম অনেকের সঙ্গেই জানতে পারছিলাম যে একতা এক্সপ্রেসে যারা উত্তরবঙ্গ যাবে তাদের অনেকেই সেই সকাল থেকেই অপেক্ষা করে আছে। সকাল 10টা 15 মিনিটে তাদের ট্রেন থাকলেও এখন পর্যন্ত আমরা জানতে পারছি সেই ট্রেন এখন পর্যন্ত জয়দেবপুরেই আটকা আছে। ফলে অনেকেই অপেক্ষা করছেন এবং মনে হচ্ছে যে আরও 1 থেকে 1.5 ঘন্টা এই একতা এক্সপ্রেস বিলম্বিত হতে পারে। এছাড়া আরও ভোগান্তি হচ্ছে মানুষের, বিশেষ করে বৃষ্টির কারণে অনেকেই ভিজে আসছেন, অনেকেই সম্ভবত পৌঁছতে পারছেন না। আরেকটি বড় অভিযোগ যে বারবার রেলওয়ে কর্তৃপক্ষ বা বলা হলেও যে ট্রেনের ছাদের জন্য যাত্রীরা না যায়, কিন্তু আমরা জানতে পেরেছি যে তারপরেও ঠেকানো যায়নি। অনেক যাত্রী জোর করে ট্রেনের ছাদে উঠছেন এবং বিপদ মাথায় নিয়েই তারা বাড়ি ফিরছেন। তো তারা বলছেন যে যত কষ্টই হোক প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি তাদেরকে যেতেই হবে। আসিফ। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। মক্কায় আরাফাতের ময়দানে লাখ লাখ মুসল্লির কণ্ঠে ধ্বনিত হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। গতকাল হজের খুতবা পাঠ করেন মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। হজের খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও কর্তৃত্ব শুধু তোমারই, আর তোমার কোনো শরিক নেই। আগের দিন মিনায় কাটিয়ে এভাবে তালবিয়া পড়তে পড়তে মঙ্গলবার আরাফার ময়দানে জড়ো হন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন তারা। দিনভর শোনেন হজের খুতবা, আদায় করেন জোহর ও আসরের নামাজ। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। কিবলার দিকে মুখ করে দুহাত উঁচু করে ক্ষমা প্রার্থনা করেন তারা। এরপর আরাফাতের ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দেন হাজিরা। তারপর তারা মাথার চুল ছেঁটে গোসল করে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরেন। এরপর স্বাভাবিক পোশাকে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করেন। কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারোয়ায় 7 বার দৌড়ান হাজিরা, যা ইসলামী পরিভাষায় সাই নামে পরিচিত। সেখান থেকে তাদেরকে আবার মিনায় যেতে হয়। মিনায় হাজিরা শয়তানকে পাথর মারেন। সবশেষে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফেরেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাসিব, আজ কার কার ম্যাচ আছে আর কাল তো বাংলাদেশের ম্যাচ, দলের সবশেষ প্রস্তুতির খবর আমাদের জানান। আজকে
যেটা হচ্ছে যে ম্যাচের আগের দিন যেটা সাধারণত হয়, যেটা সংবাদ সম্মেলন থাকে, কিন্তু আজকে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন রাখেনি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজকরা। যে বিষয়টা আসলে আমরা খুবই আশ্চর্যিত হয়েছি, কারণ আমরা যতটুকু জানতাম যে ম্যাচের আগের দিন একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স থাকবে, তেমনটাই প্রস্তুতি থাকার কথা। যদিও বাংলাদেশের আজকে অনুশীলন হবে হচ্ছে ডাবলিন অ্যাথলেটিক স্টেডিয়ামে বিকেল 4:30টার দিকে, যেটা কিনা বাংলাদেশ সময় বিকাল 5টার দিকে। তার আগে একটি সংবাদ সম্মেলন বা তারপর একটি সংবাদ সম্মেলনের একটা আয়োজন ছিল, যেটা আমরা আগে শিডিউল জানতাম, সেটি আসলে রিভার্স করা হয়েছে। কোনো সংবাদ সম্মেলন থাকছে না, সরাসরি হচ্ছে প্র্যাকটিস, এবং সেখানে হয়তো আমরা সাংবাদিকরা কয়েকজন কোচ অথবা কয়েকজন প্লেয়ারকে বা কয়েকজন প্লেয়ারের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। একই সাথে হচ্ছে যে আজকে সকালবেলা ভারতের অনুশীলন ছিল, আজকে ম্যাচ নেই, আগে বলে রাখি। আজকে ভারতের অনুশীলন ছিল, সেটিও আজকে ক্যান্সেল করা হয়েছে। নেপালের অনুশীলন চলছে ডাবলিন অ্যাথলেটিক স্টেডিয়ামে, যেটি কিনা হচ্ছে একেবারে ক্লোজ ডোরে হচ্ছে, যা ফলে মিডিয়াও আসলে একেবারে অ্যালাউ না। তো সব মিলে আসলে যদি বলি যে যেইভাবে আসলে সাফের শুরুটা হয়েছে, ভারত প্রথম ম্যাচে মালদ্বীপকে 11টা গোল দিয়েছে, নেপাল প্রথম ম্যাচে জিতেছে, তারা বর্তমান রানার্স আপ, গত 2বার বাংলাদেশকে তারা হেরেছে ফাইনালে, বাংলাদেশ 2বারই চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রতি একটা চাপ আছে, সেই চাপটার সামনে আসলে গতকালকে শিউলি আজিমি বলেছেন যে আমরা আমাদের বেস্টটা খেলবো, আগে কী ছিলাম তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এখন কেমন করছি এবং সামনে কেমন করবো, বা টুর্নামেন্টে আমাদের দ্বিতীয় শিরোপাচরে হাতছানি আছে, সেটা আসলে আমরা করতে চাই। তো সব মিলে আসলে প্রিপারেশন এবং যেই মানসিক প্রস্তুতি বলেন কিংবা টেকনিক্যাল সাইড থেকে যে প্রিপারেশন, সেটি আসলে শতভাগ খেলোয়াড়দের মধ্যে রয়েছে। আনুষ্ঠানিকতা শুধু হচ্ছে যে আসলে সংবাদ সম্মেলন হচ্ছে, তবে বিকাল 4:30 এই ভারতের সময় অনুযায়ী বাংলাদেশ সময় বিকাল 5টায় আসলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করবে বাংলাদেশ দল। তখন আসলে আমরা জানতে পারবো যে আলটিমেটলি ম্যাচ নিয়ে আসলে কোচ বা খেলোয়াড়দের সব শেষ মুহূর্তে ভাবনা বা প্রস্তুতিটা কেমন। আসিফ। জি, মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইলে। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।